শোনো তাহলে শুরু করি। সম্ভবত 7 নম্বর চ্যাপ্টার। আমি বই দাগিয়ে দিব, হ্যাঁ, আগে মন দিয়ে একটু শুনে নাও, তারপর আমি বই দাগিয়ে দেবো, কীরকম কোশ্চিন হবে সব বলে দেবো। যখন বুঝাবো তখন একটু মন দিয়ে শুনতে হবে। আমরা রাসায়নিক সাম্য পড়ব। রাসায়নিক সাম্য পড়ার সময় আমরা এটুকু ধারণা রাখবো যে রাসায়নিক সাম্য জিনিসটা কি। আগে সাম্য বলি। সাম্য হচ্ছে যে একজন কম ছিল, একজন বেশি ছিল, তার মানে বেশি অংশটা কার দিকে আসতে শুরু করেছে? কমের দিকে। একসময় কী হবে? কমের পরিমাণটা কি বাড়বে, আর বাড়ার পরিমাণটা কি কমবে। দুজনে কি আসবে? সাম্য আসবে। এটাকে আমরা বলবো সাম্য। আমরা দেখেছি ফিজিক্সে আমরা পড়েছি যে এরকম যদি একটা পাত্র হয়, এদিকে যদি জল উচ্চতর স্তরে থাকে আর এদিকে যদি নিম্ন থাকে, তাহলে এটা 1 নম্বর চেম্বার, এটা 2 নম্বর চেম্বার। কোন দিককার জল কোন দিকে যাবে? 1 নম্বর চেম্বারের জল 2 নম্বরে যাবে। তাহলে 1 নম্বর চেম্বারের জল আস্তে আস্তে কি নামবে, 2 নম্বর চেম্বারের জল কি বাড়বে, একসময় কি সাম্য আসবে না? তাহলে এটাকে আমরা সাম্য বলেছি ফিজিক্সের ভাষায়। আমরা কেমিস্ট্রিতে সাম্য কাকে বলবো? কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি সংগঠিত হয় আর তারা একে অপরের দিকে যাওয়ার আসার দরুন যদি সাম্যে চলে আসে, তখন তাকে আমরা বলবো রাসায়নিক সাম্য। তো এই রাসায়নিক সাম্য পড়তে গেলে আমাদের দু একটা টার্ম সম্পর্কে জানতে হবে। আমরা যদি পটাশিয়াম ক্লোরাইড 2KClO3 কি উৎপন্ন হবে, কে বলতে পারবে? 2KCl প্লাস 3O2 অক্সিজেন প্রস্তুতি। সেক্ষেত্রে দেখেছি পটাশিয়াম ক্লোরাইডটা ক্রমশ ভেঙে যেতে থাকে। কে তৈরি হতে থাকে? অক্সিজেন। তাহলে এটা একদিকেই চলে যাচ্ছে বিক্রিয়াটা খালি। ঠিক যেমন জল উপর থেকে শুধু নিচে নামবে, ঠিক পটাশিয়াম ক্লোরাইডটা ভাঙতে থাকবে আর কে তৈরি হতে থাকবে? অক্সিজেন। এটা উড়ে উড়ে চলে যাবে, বা ওটা আমরা ধরতে পারি অন্য কোনো পাত্রে। তাহলে এটাকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। কি বলবো? ইউনিডিরেকশনাল রিয়াকশন। আবার যদি এরকম কোনো বিক্রিয়া সংঘটিত হয়, নাইট্রোজেন গ্যাস যোগ 3 হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো অ্যামোনিয়া, NH3 গ্যাস। তাহলে আমরা দেখবো এই বিক্রিয়াটাতে এরা দুজন বিক্রিয়া করে উৎপন্ন করে কি? অ্যামোনিয়া। আবার অ্যামোনিয়াটা ভেঙে উৎপন্ন করে কি? নাইট্রোজেন আর হাইড্রোজেন। তাহলে এরা বাম থেকে ডান দিকে যায়, আবার ডান থেকে কোন দিকে আসে? বাম দিকে। তাহলে এটাকে তখন আমরা বলবো কি? রিভার্সেবল রিয়াকশন। কি বলবো? তাহলে একটা হচ্ছে ইউনিট রিয়াকশনাল রিয়াকশন আর একটা হচ্ছে রিভার্সেবল রিয়াকশন। তাহলে মেনলি রিয়াকশনগুলো কয় প্রকার? 2 প্রকার। কি কি বলো? একটা একমুখী বিক্রিয়া আর একটা উভমুখী বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একমুখী বিক্রিয়া মানে একদিকেই চলে যাচ্ছে, আর একটা কি বললাম? উভমুখী বিক্রিয়া, মানে যেমন বাম থেকে কোন দিকে যাবে? ডান দিক, তেমন ডান থেকে কোন দিকে আসবে? বাম দিক। চিন্তা করো, তোমার যে এরকম কোনো ফ্রেন্ড থাকে যে তুমি হয়তো ওকে গিফট করছো, আবার মাঝে মাঝে অনুষ্ঠানে ডাকছো, মাঝে মাঝে ওর শারীরিক সম্পর্কে জানছো, আর ও তোমার সম্পর্কে কোনোদিনও জানছে না, কোনো কিছুই ভাবছে না, তোমার শুভ আকাঙ্ক্ষী নয়, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে কি? কার সঙ্গে হবে? যাকে তুমি যেমন করে মনে করছো সেও তোমাকে তেমন করে কি মনে করছে। তাহলে তার ক্ষেত্রে কি আসবে? উভমুখী ব্যাপারটা হচ্ছে। তার ক্ষেত্রে কি সাম্য ব্যাপারটা আসবে না? তাহলে সাম্য কথাটা কার ক্ষেত্রে সত্য? উভয়ের সম্পর্ক ভালো এর ক্ষেত্রে সম্ভব, না একজনের সম্পর্ক ভালো এর ক্ষেত্রে সম্ভব? ভেরি গুড। কারণ স্টুডেন্টরালি উত্তর করবে, টিচার প্রশ্ন করবে, সব উত্তর হয়ে যাবে, বলেছি না প্রথম দিন। তাহলে আমরা সাম্য কথাটা কার ক্ষেত্রে সত্য? একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে না উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে? ভেরি গুড। তাহলে আমরা যে সাম্য পড়বো এই চ্যাপ্টারে, তাহলে কোন রিয়াকশনগুলো আমরা হাইলাইট করবো? গুড। তাহলে নিচের বিক্রিয়াটা না উপরের বিক্রিয়াটা? তাহলে একটা অংশ আমাদের বাদ চলে গেল, তাই না? তাহলে আমরা দেখলাম যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য কথাটা যুক্তিযুক্ত। এখন প্রশ্ন হচ্ছে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াটা সম্পর্কটা আমরা দেখছি যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য কথাটা যুক্তিযুক্ত আছে। আমরা এখন এই বিক্রিয়াগুলোকে আমরা বড় হচ্ছি, আমরা লেখনের মাধ্যমে নয়, আমরা চেষ্টা করব যে কোনো জিনিসকে, বেশিরভাগ জিনিসকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা। তাহলে খুব সংক্ষেপে অনেকটা জিনিসকে আমরা বহিঃপ্রকাশ ঘটাতে পারি। আমরা যদি দেখি যে এ বি দুটি বিক্রিয়ক অংশগ্রহণ করেছে, কি উৎপন্ন করেছে বলতো? সি আর ডি। এখন প্রশ্ন হচ্ছে বিক্রিয়ার শুরুতে কে কে ছিল? এ আর বি। কে ছিল না? সি আর ডি ছিল না। তাহলে বিক্রিয়ার শুরুতে কে ছিল? এ আর বি। কে ছিল না? সি আর ডি। মানে প্রোডাক্ট ছিল না। এটা কি রিয়াক্ট্যান্ট? বিক্রিয়ক। এটা কি প্রোডাক্ট। আমরা যদি একটা লেখচিত্র অঙ্কন করি, এইদিকে যদি দিই পরিমাণ বা গাঢ়ত্ব, আর এইদিকে যদি দিই সময়,
চিন্তা করো, এটা হচ্ছে 0 0 পয়েন্ট, মানে পরিমাণের মানও 0, সময়ের মানও কি 0। আচ্ছা, তাহলে 0 সময়ে, একদম 0 আওয়ারে, 0 সময়ে কে ছিল শুধু? এ আর বি। তখন তো সিআরটি তৈরি হয়নি। তাহলে প্রথম অবস্থায় সবচেয়ে পরিমাণটা কার বেশি? এ আর বি এর। কার পরিমাণটা সবচেয়ে কম? তাহলে এই 0 পজিশনে কাকে জায়গায় দিব? সিআরডি না এ আর বি কে? এ আর বি কে দিব। আবার বলছি, এইখানে এটা একটা পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট মানে অনেকটা পরিমাণ আছে, 1 নাম্বার পয়েন্ট মানে পরিমাণের নাই। তাহলে 0 পয়েন্টে 0 সময়ে সবচেয়ে কার পরিমাণটা বেশি? সিআরডি। চিন্তা করো, তোমাদের ছেলে মেয়ে কয়জন? 0। তোমাদের ছেলে মেয়ে কয়জন? তার মানে এখন যেহেতু বিক্রিয়া হয়নি, তাহলে ছেলে মেয়ে কয়জন? 0। তাহলে তোমাদের অবস্থান এখন, তোমরা এখন 100% আছো, মানে এ আর বি আছে, তোমাদের চাইল্ডও হয়নি, ডটারও হয়নি, রাইট? চাইল্ড ডটার হয়েছে কি? হয়নি। তাহলে চাইল্ড ডটারের ভ্যালু কত তোমাদের? 0। তাহলে সি আর ডি এর মান কত? 0 নয়? তাহলে 0 বিন্দুতে কাকে জায়গা দিব? সি আর ডি নয়? ওই যে টিচার উত্তর বলতে পারবে না, তাই না? ওই জন্য তোমাদের ওই জায়গাতে নিয়ে যাচ্ছি। আবার বলছি যে 0 মানে তোমাদের কোন জিনিসটা 0 আছে বলো? সি আর ডি 0 আছে, তাই না? তাহলে সি আর ডি এর পরিমাণ কোথায় দিব জায়গা? 0 বিন্দুতে না উপরে? 0 বিন্দুতে। তোমরা এখন আছো, তোমাদের পরিমাণটা বিশাল, একদম পিক পয়েন্টে আছে, তাহলে তোমরা এখানে জায়গা পাবে। তাহলে এ আর বি কে এখানে জায়গা দিলাম, আর এখানে সি আর ডি কে কোথায় দেব? 0 পয়েন্টে। এ আর বি আস্তে আস্তে কি হবে? ভাঙবে। আর সি আর ডি আস্তে আস্তে কি হবে? বাড়বে। তাহলে এ আর বি আস্তে আস্তে ভাঙছে, আর সি আর ডি আস্তে আস্তে কি হচ্ছে? তাহলে একসময় কি আসবে? এরকম পজিশনে। তাহলে এই অংশটা কি বলতো? এ আর বি আস্তে আস্তে কি হচ্ছে? ভাঙছে। এই অংশটা কি ছিল? আস্তে আস্তে কি তৈরি হচ্ছে? এই জায়গাটাতে দেখে যে বাপ বেটা একই জামা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এ আর বি উৎপন্ন করলো কি? এটা একটা সামনে চলে আসলো না? তাহলে কোশ্চেন লেখো। রাসায়নিক সাম্যকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো। করে নাও তো দেখি তাড়াতাড়ি করে। হ্যাঁ, এইটা উপরে বিক্রিয়াটা দেখবে, এ প্লাস বি উৎপন্ন করলো সি প্লাস ডি। স্পিডে লিখবে। লেখা কত সুন্দর হলো তার জন্য কোনো ফ্যাক্টর নয়, কত সুন্দর বুঝলে তার জন্য ফ্যাক্টর। প্রচণ্ড স্পিডে করবে। লেখা হয়েছে? কারণ পরীক্ষা জীবনে এটা পড়বে না, এটার মতো পড়বে, তাই এটা সুন্দর করে টুকে আমরা বেশি লাভ নেই, খালি মোটামুটি চালিয়ে দাও। আচ্ছা, এইবার দেখো, তাহলে আমরা দেখলাম যে প্রথম অবস্থায় কারা অংশগ্রহণ, প্রথম অবস্থায় কে থাকছে বলো? এ আর বি মানে বিক্রিয়ক থাকছে, কে থাকছে না? সি আর ডি থাকছে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একটা বিক্রিয়া লিখেছিলাম একমুখী, কি তৈরি করেছিলাম একমুখী বিক্রিয়া বলতো? অক্সিজেন। আমরা একটা উভমুখী বিক্রিয়া করেছিলাম, বিক্রিয়াটা বলতো? অ্যামোনিয়া। তাহলে আমরা দেখো ক্যালসিয়াম কার্বনেট এটা যদি ভাঙি তাহলে উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড প্লাস করে কার্বন ডাইঅক্সাইড। এটা সলিড, এটা হচ্ছে গ্যাস। এই বিক্রিয়াটা যদি একটা খোলা পাত্রে সম্পূর্ণ করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে 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 চলে যাবে। তাহলে এটা কোন মুখী বিক্রিয়া? একমুখী, তার জন্য একটা তীর চিহ্ন দিয়েছি। এটাকে যদি আমি বদ্ধ করে দিই, বিক্রিয়াটাকে যদি একটা বদ্ধ পাত্রে সংগঠিত করি, তাহলে এরা আবার দুইজনে বিক্রিয়া হলে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম কার্বনেট। তখন বিক্রিয়াটা কি হয়ে যায় বলো? তাহলে আমরা দেখেছি একটা একমুখী বিক্রিয়া দেখেছি, একটা কি দেখেছি? উভমুখী বিক্রিয়া। আর একটা কি দেখলাম? এদের দুজনের মধ্যবর্তী, তাই না? একমুখীও আছে, উভমুখী আছে। দেখবে না ভোটের সময় কি হয়, কোনো একটা লোক দেখবে ওই পার্টির সপক্ষে আছে, আবার কোনো একটা লোককে দেখবে ওই পার্টিকে খুব ভালোবাসে, আর কোনো একটা লোক কি দেখবে দিনের বেলা একটা পার্টি, রাতের বেলা একটা পার্টি। তার মানে ও কি আছে? দুটাতে আছে, একমুখীতে আছে, উভমুখীতে আছে।
তাহলে এমন একটি বিক্রিয়ার নাম করো যে বিক্রিয়াটা একমুখীয় সম্ভব, উভমুখীয় সম্ভব। কোন বিক্রিয়া? গুড, ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন। কখন একমুখী হয়? যখন খোলা পাত্রে। কখন উভমুখী হয়? ভেরি গুড, বদ্ধ পাত্রে। তাহলে আমরা 3 রকমের বিক্রিয়া জানলাম। এখন প্রশ্ন হচ্ছে এই ক্যালসিয়াম এইটাকে যদি আমরা ব্যাখ্যা করি, কার্বনের কয়টা আইসোটোপ বলো তো? 3টা। কি কি? C12, C13, C14। আমরা C14 আইসোটোপ নিলাম। পরীক্ষা করে দেখা গেছে এই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়েছে এর আইসোটোপ C14। এই 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 C14 আইসোটোপটা কি প্রমাণ করে? এই কার্বন কোথা থেকে এসছে বলো? ভেরি গুড, কোথা থেকে এসছে? ক্যালসিয়াম কার্বনেট থেকে। এই দুজনকে যদি আমরা বদ্ধ পাত্রে রেখে দিই, আবার উৎপন্ন করলো ক্যালসিয়াম কার্বনেট, আবার C14 আইসোটোপ পেলাম। এই C14 আইসোটোপটা আবার কোথা থেকে এসছে? কার্বন ডাইঅক্সাইড। তার নিশ্চয়ই এর সঙ্গে কি করেছে? বিক্রিয়া করেছে। তার মানে সাম্য অবস্থায় এসেও তারা শান্তিতে নেই, তারা কন্টিনিউ কি করছে? বিক্রিয়া করতেই তো আছে, তারা বিক্রিয়া আর বসে নেই। তাহলে আমরা রাসায়নিক সাম্যে এসে বিক্রিয়াটা কি বন্ধ হয়ে যায় না চলতে থাকে? ভেরি গুড, বিক্রিয়াটা চলতে থাকে। এটা মানে স্থিতিশীল না গতিশীল? কোশ্চেন লেখো। রাসায়নিক সাম্য একটি গতিশীল প্রক্রিয়া। কোশ্চেন আবার বলো, রাসায়নিক সাম্য স্থিতিশীল না গতিশীল? গুড, তাহলে কোশ্চেন লেখো। রাসায়নিক সাম্য একটি গতিশীল প্রক্রিয়া, ব্যাখ্যা করো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। Chemical equilibrium is dynamic in nature. Explain why. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রাসায়নিক সাম্য একটা কোন প্রক্রিয়া? গতিশীল প্রক্রিয়া, কখনো সাম্যে থাকে না। দেখবে এই যে আমি আর লম্বায় কি বাড়বো, কিন্তু ঠিক বাড়তে শুরু করেছে, তাই না? তার মানে বিক্রিয়াটা কিন্তু বন্ধ নেই, বিক্রিয়াটা কন্টিনিউ কি চলতেই আছে। তার রাসায়নিক সাম্য কখনো থেমে থাকে না, কি হয়? চলতে থাকে। আমরা এখন এগিয়ে যাব। এই যে রাসায়নিক সাম্য আমরা বলছি, আমরা যত বিজ্ঞান, অনেকে বলে না দেখবে পাড়ার দিকে, ইস আমার ছেলেটা খুব ট্যালেন্ট, অমুক জিনিসটা বানালো, নট আবিষ্কার। মানে সে থিওরি দিল না, সে কি কোনো সমীকরণ দিল? দেখে দেখে একটা জিনিস বানালো, সেটা আলাদা জিনিস। আর কোনো একটা জিনিসের থিওরি দেওয়া সেটা কিন্তু আলাদা জিনিস। ইকুয়েশন দেওয়া সেটা একটা বিশাল ট্যালেন্ট। তুমি কোনো একটা জিনিস দেখে একটা জিনিস বানাতেই পারো, কিন্তু একটা জিনিসের সমীকরণ তৈরি করা, ওই যে E=mc², আইনস্টাইন দিয়েছে না, ওই 3টা অক্ষর আজও পর্যন্ত রিসার্চ চলছে, কি এমন জিনিস দিয়েছে। তাহলে কোনো একটা জিনিসের সমীকরণ তৈরি করার কিন্তু বিশাল ব্যাপার। আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট পড়লাম, আমরা এখনও ম্যাথামেটিক্সে গেছি কি? যাইনি। তাহলে আমাদের ম্যাথামেটিক্সে যেতে হবে, তাহলে হচ্ছে আসল বিজ্ঞান। ওই জন্য আমরা এখন কোনো একটা সংজ্ঞা এটা নিয়ে মাথা ঘামাবো না। তোমরা অনেক সময় বলবে স্যার উচ্চারণটা বলেন তো, দরকার নেই, তোমার ভাষাটা হলে বোঝানোর জন্য। আমাদের চাই ক্যালকুলেশন, রিয়াকশন, ডিডাকশন, এক্সপ্লানেশন। দেয়ার ইজ নো ডেফিনেশন, নো সেপারেশন। ওখানে কোনো ওই পার্থক্য, সংজ্ঞা, এগুলো ফ্যাক্টর নেই আমাদের। কত রিয়াকশন জানো, দ্যাট ইজ ফ্যাক্টর। কত ডিডাকশন জানো, দ্যাট ইজ ফ্যাক্টর। যত এক্সপ্লানেশন, দ্যাট ইজ ফ্যাক্টর। যত ইকুয়েশন জানো, দ্যাট ইজ ফ্যাক্টর। এগুলোতে প্রচুর আইকিউ লেভেল কাজে লাগে। ওই জন্য তুমি আমরা যে সংজ্ঞাগুলো বলি সেটা তোমাকে বোঝানোর জন্য বলি, সংজ্ঞা টঙ্গা দিয়ে আর আমাদের ফ্যাক্টর নয়। আমরা একটু যে বড় লেভেলে চলে যাই। আমরা যদি একটা বিক্রিয়া লিখি, ধরো এ থেকে এ বিক্রিয়া করলে একটা প্রোডাক্ট তৈরি করলো, রাইট? এখন এই যে এ বিক্রিয়া করবে, তারপর কি তৈরি করবে? প্রোডাক্ট। এই যদি বিক্রিয়া না করে প্রোডাক্ট হবে কি? প্রোডাক্ট হবে না। দেখবে 1 মাসের বাচ্চা, ওর ফের একটা সন্তান হয়েছে, এরকম গল্প পাওয়া যায়নি। তার মানে তার অ্যাক্টিভিটি পাওয়ার কি নেই। তাহলে ও বিক্রিয়া করবে, তারপর তো প্রোডাক্ট হবে। তুমি একটা ছোলাকে গরম জায়গায় রেখে দিলে, একদম আইসোলেটেড করে ক্যারি ব্যাগ দিয়ে, দেখবে ওটা অঙ্কুরোদ্গম হচ্ছে না। ওখানে যদি জলবায়ু না পায়, তাহলে ওর অ্যাক্টিভিটি পাওয়ার থাকতে হবে, তবে তো সে বিক্রিয়া করবে, নাহলে বিক্রিয়া করবে কি? তাহলে এ তত হারে বিক্রিয়া করবে, এ যত বেশি অ্যাক্টিভ হবে। যেমন তোমাকে যদি বলি, একটা পাত্রে আমি জল নিলাম, 1 প্যাকেট চিনি নিয়ে আসলাম, 1 মুষ্টি চিনি পাত্রটাতে দিলাম, শরবত তৈরি হলো কি না? পরবর্তী মিষ্টি কার উপর ডিপেন্ড করে? যত বেশি চিনি মিশাবো, রাইট? মানে ওই মুহূর্তে যে চিনিটা থাকবে তার উপর ডিপেন্ড করছে। ওই চিনিটাকে আমি ভালো ক্যারি ব্যাগ দিয়ে ভালোভাবে বেঁধে, সুন্দর করে বাঁধলাম, বেঁধে এবার কি করলাম? জলে ফেলে দিলাম। তাহলে ওর মিষ্টিটা বাড়বে না কমবে? গুড, একই থাকবে। কি থাকবে? চিনি দিয়েছি, কিন্তু কি করতে দিইনি তাকে? বিক্রিয়া করতে দিইনি। দেখবে এখন স্বাধীনভাবে আসছো, ঠিক আছে? কয়েকদিন বাদ তোমাদের পর আইন হবে, এই দলবদ্ধভাবে আসবি না, কেন? নাহলে তোরা ঝামেলা করে দিবি। বুঝতে পারলি না? তার মানে বিক্রিয়াটাকে, ওই চিনিটাকে যদি আমি মিশতে দিই,
তবে তো মিষ্টিটা বাড়বে। যদি মিষ্টি না দেয় মিষ্টিটা বাড়বে কি? তাহলে ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, তাহলে তার বিক্রিয়ার হারটাও কী হবে? বাড়বে। যেমন এখানে তোমরা সবাই আছো, এখন যদি পড়াশোনার চিন্তা না করে তুমি অন্য চিন্তা করো, তাহলে পড়াশোনার হারটা বাড়বে কি? তাহলে তোমার পড়াশোনার হার বাড়বে যত তুমি মনোযোগী হবে, রাইট? তাহলে পড়াশোনার হার কখন বেশি বাড়বে? মনোযোগী। তাহলে মনোযোগী ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ পড়াশোনা। বুঝাতে পারলাম না? যে যত তুমি মনোযোগী হবে তোমার পড়াশোনা তত কী হবে? বেশি হবে। এই বিকারকটা, এই বিক্রিয়কটা যত বেশি সক্রিয় হবে তার বিক্রিয়ার হারটাও তত কী হবে? বেশি হবে। তাহলে এই বিক্রিয়ার হার এই বিক্রিয়কটার সক্রিয় হরের কী হবে? সমানুপাতিক। সক্রিয় হরকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি, বা গারত্ব। থার্ড ব্র্যাকেট মানে কি? গারত্ব। তাহলে এর গারত্বের কী হবে বলো তো? সমানুপাতিক হবে না? বা আমরা এরকম প্রকাশ করতে পারি, যদি এরকম হয় 2a থেকে প্রোডাক্ট হলো, 2a মানে কি বলো তো? a প্লাস এ কি তৈরি হলো বলো? প্রোডাক্ট। তাহলে আর সমানুপাতিক কি হবে বলো? দুইটা অংশ আছে না? তাহলে এটা a এর গারত্ব ইন্টু কি হবে বলো? a এর গারত্ব। তাহলে আর সমান কি হবে? একটা ধ্রুবক নিলাম, k ইন্টু a এর গারত্ব ইন্টু a এর গারত্ব, হবে কি না? তাহলে আর সমান কি হবে বলো? স্কয়ার, হবে কি না? তাহলে আমরা কি দেখলাম, এখানে যে সংখ্যাটা থাকছে সেই সংখ্যাটা উপরে চলে যাচ্ছে না? বুঝতে পারলেন আমার কথা? তাহলে আমি যদি এখানে দিতাম এইরকম এ থেকে প্রোডাক্ট, কি হবে বলো? আর সমান কি হবে? কে ইন্টু হলো এর গারত্ব টু দি পাওয়ার কত? এ। বোঝা গেছে? তাহলে আমি যদি এরকম লিখতাম যে এ যোগ বি প্রোডাক্ট হলো, ঠিক আছে? তাহলে আমি যদি আর সমান কি হবে বলো তো? এর গারত্ব টু দি পাওয়ার কত? এ ইন্টু কত? ক্লিয়ার হয়েছে কি? এই তোমার এত ঘুম ধরছে কেন? দাঁড়াও দেখি, দাঁড়াও, এবার দাঁড়িয়ে বলো, আর বসবে না। আমিও দাঁড়িয়ে আছি, তুমিও দাঁড়িয়ে থাকো। এইবার দেখো, তাহলে আমরা কি দেখলাম? বিক্রিয়কগুলির গারত্ব যত বাড়ছে বিক্রিয়ার হার তত কি হচ্ছে? বাড়ছে। আমি যদি এরকম একটা বিক্রিয়া লিখি, ধরে নাও এ প্লাস বি উৎপন্ন করলো সি প্লাস ডি, তাহলে আর সমানুপাতিক কি হবে বলো? এর গারত্ব, হবে কি না? আবার আর সমানুপাতিক কি হবে বলো? তাহলে আর সমানুপাতিক কি লিখতে পারি? এর গারত্ব ইন্টু বি এর গারত্ব। তাহলে আর সমান কি লিখতে পারি? কে ইন্টু কি হবে বলো? এর গারত্ব ইন্টু হলো। রিয়াকশনটা সামনের দিকে যাচ্ছে, একে কি বলবো আমরা? ফরওয়ার্ড রিয়াকশন। তাহলে আর ফরওয়ার্ড রিয়াকশন বলতে পারি, এটা ধ্রুবক কে ফরওয়ার্ড বলতে পারি। কেউ লিখবে না, তাহলে বুঝে যাও। আমরা যদি উল্টা দিক থেকে ভাবি, ব্যাকওয়ার্ড রিয়াকশন, তাহলে এদিক থেকে ভাবলে এখন বিক্রিয়া কোনটা? সিআরটি। তাহলে আর ব্যাকওয়ার্ড সমান কি হবে? সমানুপাতিক বলো? সি এর গারত্ব এটা কি? তাহলে আর ব্যাকওয়ার্ড সমান কি হবে? এ ব্যাকওয়ার্ড সি এর গারত্ব এটা কি? হবে না? তাহলে আমরা যদি দেখি যে আর ফরওয়ার্ড রিয়াকশন সামনের দিকে যাচ্ছে আর আর ব্যাকওয়ার্ড রিয়াকশন কি পিছনের দিকে। আচ্ছা, বিক্রিয়াটা যদি সামনে চলে আসে তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি হবে না বিপরীতমুখী বিক্রিয়ার হার বেশি হবে? গুড, সমান হয়ে যাবে। কি হয়ে যাবে? বলে দিয়েছি কোন অবস্থায়? সাম্য। তাহলে আমরা সাম্য অবস্থায় কি লিখতে পারি বলো তো? আর ফরওয়ার্ড রিয়াকশন সমান কি? আর ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে আর ফরওয়ার্ড রিয়াকশনের মান কত? এর গারত্ব নট এবি ইনটু কত? এর গারত্ব ইকুয়াল কত হবে? কে ব্যাকওয়ার্ড এর গারত্ব ইনটু। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যদি দেখি কে ফরওয়ার্ড বাই কি কে ব্যাকওয়ার্ড, কি হয় বলো তো? সি এর গারত্ব বাই কত? ক্লিয়ার? তাহলে এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক, সব ধ্রুবককে একটা নতুন ধ্রুবক কে সমান কি হলো বলো তো? সি এর গারত্ব ইনটু ডি এর গারত্ব বাই এ এর গারত্ব বি এর গারত্ব। এই যে ধ্রুবক নিয়েছে এটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। কি বলা হয়? আর আর মানে রেট অফ রিয়াকশন। আর মানে কি? রেট অফ রিয়াকশন। তাহলে আর এফ মানে ফরওয়ার্ড রিয়াকশনের রেট অফ রিয়াকশন। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার হচ্ছে আর এফ, আর সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক কি হলো? কে এফ। তাহলে কে একটা নতুন ধ্রুবক, তাহলে এটাকে কি বলবো? বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক জিনিসটার মানে কি দেখো, সি আর ডি মানে বিক্রিয়াজাত পদার্থ, আর এ আর বি মানে কি? বিক্রিয়ক পদার্থ। তাহলে বিক্রিয়াজাত পদার্থগুলির গাঢ়ত্বের গুণফল হচ্ছে না, বাই কি হচ্ছে বলতো? বিক্রিয়ক পদার্থগুলির গাঢ়ত্বের গুণফল।
এদের অনুপাতকে আমরা কি বলতে পারি? বিক্রিয়ার হার ধ্রুবক। কি বলতে পারি? বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে হোয়াট ইজ রেট কনস্ট্যান্ট? রেট কনস্ট্যান্ট আমরা কাকে বলবো? আমরা কি বলবো বলো তো আবার? এগুলো কি সিআরটি মানে কি? বিক্রিয়াত পদার্থগুলোর কিসের গুণফল? গাঢ়ত্বের। আর বিক্রিয়ার পদার্থ হলো কিসের গুণফল? গাঢ়ত্বের। এদের দুজনের অনুপাতকে কি বলা হয়? বিক্রিয়ার হার ধ্রুবক। আমি যদি বিক্রিয়াটাকে একবার এবার লিখি, কে বলতে পারে এবার? আমি যদি এখানে লিখতাম এল প্লাস এম উৎপন্ন করলো এন প্লাস ডি, ডাইরেক্ট কে সমান কি হয় বলো তো? এন এর গাঢ়ত্ব, ডি এর গাঢ়ত্ব, এল এর গাঢ়ত্ব, এম এর গাঢ়ত্ব। ক্লিয়ার হয়েছে সবারে? তাহলে বলো বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলে? আবার বলো। বিক্রিয়াত পদার্থগুলির গাঢ়ত্বের গুণফল এবং বিক্রিয়ক পদার্থগুলির গাঢ়ত্বের গুণফল, এদের দুজনের অনুপাতকে বলা হয় কি? বিক্রিয়ার হার ধ্রুবক। এখন প্রশ্নটা হচ্ছে, আমি যদি এরকম করতাম এ এ বি বি উৎপন্ন করলো সি সি ডি ডি, তাহলে কে সমান কি হবে বলতে পারবে কি? সি গাঢ়ত্ব তারপর সি হ্যাঁ ডি এর গাঢ়ত্ব তারপর বাই কত হবে? এ পর না, এর গাঢ়ত্ব টু দি পাওয়ার এ, টু দি পাওয়ার ডি এর গাঢ়ত্ব টু দি পাওয়ার বি, এর গাঢ়ত্ব টু দি পাওয়ার কত? বি। এই তুমি দাঁড়াও তো, হ্যাঁ তোমার পিছনে যে আছে। এইবার দেখো বলো তো সাম্যধ্রুবক কাকে বলে? কি বলবো আমরা? বিক্রিয়াত পদার্থগুলির কি? গাঢ়ত্বের গুণফল এবং বিক্রিয়াত পদার্থগুলির গাঢ়ত্বের গুণফল, এদের অনুপাতকে বলা কি? বিক্রিয়ার হার ধ্রুবক। কিন্তু কথাটার মধ্যে দেখো মিলছে না। আমরা বিক্রিয়াত পদার্থগুলির গাঢ়ত্বের গুণফল বলছি, মানে এই কথাটা ঠিক হচ্ছে, আর এগুলোর উত্তর আসছে কি? এই কথাগুলো আসছে কি ভাষার মধ্যে? আসছে কি ওই কথাগুলো? তাহলে আমাদের ভুল ছিল না সংজ্ঞাটার মধ্যে? আমাদের সংজ্ঞাটার মধ্যে কারেকশন করতে হবে। আমাদের বলতে হবে সমীকরণ অনুযায়ী বিক্রিয়াত পদার্থগুলির যথোপযুক্ত ঘাতে উন্নীত। যথোপযুক্ত কথাটা মানে কি? এখানে যা থাকবে তাই। এখানে ছোট হাতের এ আছে তাই এ উঠেছে। এখানে যদি ইট থাকতো তাহলে এখানে কি উঠতো? ইট। বুঝতে পারছো না? কি নাম তোমার? হ্যাঁ, অপূর্ব। এখানে যদি আমি অপূর্ব দিতাম তাহলে এখানে কি হতো বলো? অপূর্ব হয়ে যেত না? তাহলে যথোপযুক্ত ঘাতে উন্নীত গাঢ়ত্বের গুণফল। যথোপযুক্ত কথাটা মানে কি? সমীকরণে যেটা থাকবে, তাহলে যথোপযুক্ত ঘাতে উন্নীত গাঢ়ত্বের গুণফল কার? বিক্রিয়াত পদার্থের। এবং কার বলো দেখি? বিক্রিয়ক পদার্থের কি? যথোপযুক্ত ঘাতে। কথাটা কি হবে? ঘাতে উন্নীত গাঢ়ত্বের গুণফল, এদের অনুপাতকে আমরা কি বলবো? সাম্যধ্রুবক। তাহলে আগের সংজ্ঞাটা ভালো না পরের সংজ্ঞাটা ভালো? গুড। পরের সংজ্ঞাটা দিয়ে যথোপযুক্ত কথাটা একটু টেনশন হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা বলে অভ্যস্ত হয়ে গেলে আর কোনো টেনশন নেই। আবার বলো সাম্যধ্রুবক কাকে বলবো? সমীকরণ অনুযায়ী যথোপযুক্ত ঘাতে উন্নীত কার? বিক্রিয়াজাত পদার্থগুলির গাঢ়ত্বের গুণফল এবং যথোপযুক্ত ঘাতে উন্নীত। বলো কিসের? বিক্রিয়ক পদার্থগুলির যথোপযুক্ত ঘাতে উন্নীত গাঢ়ত্বের গুণফল। গাঢ়ত্বের গুণফল, এদের অনুপাতকে কি বলা হয়? সাম্যধ্রুবক। তাহলে আমরা এখন এই জিনিসটা পেয়ে গেলাম যে, আবার বলছি, যদি এরকম একটা বিক্রিয়া লিখি ডি ডি যোগ ই লিখলাম, ঠিক আছে? তাহলে সাম্যধ্রুবক কে সমান কি হবে বলো তো? ডি এর গাঢ়ত্ব টু দি পাওয়ার ডি ইনটু বলো হ্যাঁ নট ই টু দি পাওয়ার ই এর গাঢ়ত্ব টু দি পাওয়ার ই বাই কি হবে বলো? এর গাঢ়ত্ব টু দি পাওয়ার এ ইনটু বলো বি এর গাঢ়ত্ব টু দি পাওয়ার বি, বি এর গাঢ়ত্ব টু দি পাওয়ার বি। ক্লিয়ার হয়েছে? খেয়াল করো, আমি এই সাম্যধ্রুবক আমরা সক্রিয় ভরগুলো যখন করেছিলাম তখন বলেছিলাম গাঢ়ত্বকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, সক্রিয় ভরকে আংশিক চাপ দিয়েও প্রকাশ করা হয়, মূল ভগ্নাংশ দিয়েও প্রকাশ করা হয়। তাহলে এই সাম্যধ্রুবকগুলো তিন প্রকার হবে। কয় প্রকার? যদি গাঢ়ত্ব ইংরেজি কনসেন্ট্রেশন কেসি লিখবো, যদি একে বলে আংশিক চাপ পার্সিয়াল প্রেসার কেপি, তাহলে এই থার্ড ব্র্যাকেটটা তুলে পি লিখবো, স্মল লেটার পি। তাহলে থার্ড ব্র্যাকেটটা তুলে পি লেখো, কি হবে বলো? পি ডি টু দি পাওয়ার কত? ডি ইনটু বলো পি ই টু দি পাওয়ার ই বাই কত হবে? পি এ টু দি পাওয়ার এ ইনটু কত হবে? পি বি টু দি পাওয়ার বি। ক্লিয়ার হয়েছে? কে এক্স, এই থার্ড ব্র্যাকেট তুলে এক্স মানে মূল ভগ্নাংশ, তাহলে কি হবে বলো তো? x d টু দি পাওয়ার এক্স ডি টু দি পাওয়ার ডি। তোমাদের এই চ্যাপ্টার পড়া হয়েছে অনলাইনে নাকি?
ইন্টু বলো, এটা কি হবে? x টু দি পাওয়ার e বাই কত হবে? x a টু দি পাওয়ার a ইন্টু কত? x b টু দি পাওয়ার b। ক্লিয়ার হয়েছে সবারে? তাহলে আমরা সাম্যদ্রব্য কয় প্রকার পেলাম? তিন প্রকার। কি কি? কেসি, কেপি, এক্স। তাহলে এখানে সমীকরণ যাহাই দেওয়া হোক না কেন এই তিন ভাবে প্রকাশ করতে পারবে না? কোশ্চেন লেখো। না, দাঁড়িয়ে বলবে, কিছু বললে অনেক দিয়ে আসো তো বুঝতে পারছি না। সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব। পি মানে হচ্ছে আংশিক চাপ, পার্সিয়াল প্রেসার। এক্স মানে হচ্ছে মোল ফ্র্যাকশন, ভগ্নাংশ। যখন বলা থাকবে গাঢ়ত্ব আকারে প্রকাশ করো, কেসি লিখবো। যখন বলা থাকবে আংশিক চাপ হিসাবে প্রকাশ করো, এইটা লিখবো। যখন বলা থাকবে মোল ভগ্নাংশ হিসাবে প্রকাশ করো, তখন এটা লিখবো। ওরা বলে দিবে কোশ্চিনে। বসো, লেখো, কোশ্চিন লেখো। নিম্নলিখিত গ্যাসীয় বিক্রিয়াটিকে নিম্নলিখিত গ্যাসীয় বিক্রিয়াটিকে লিখেছো? কেসি, কমা কেপি, কমা কে এক্স আকারে প্রকাশ করো। হ্যাঁ, কেসি, কমা কেপি, কমা কে এক্স আকারে প্রকাশ করো। 2 নম্বর থাকবে, তাড়াতাড়ি করে না তো। সমীকরণটা দেখে লেখা, এগুলো না দেখেই পারবে। সমীকরণ স্পিডে লেখো, সায়েন্সের ছেলে প্রচন্ড স্পিড চালাবে। যত স্পিড লেখবে ব্রেনটা ওরকম স্পিডে দৌড়াবে। সবসময় চিন্তা করবে এটা পরীক্ষায় আসবে না, এটার মতো আসবে। তাহলে এটা গুছিয়ে লেখে লাভ নেই, আমার গুছিয়ে বুঝে লাভ আছে। এক্ষুনি সমীকরণটা পাল্টে দেবো। নিচেরগুলোতে কোথাও ব্র্যাকেট ইউজ করবে না, আর যদি ব্র্যাকেট সব হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট, আর পি এর নিচে লিখবে একটু সাফিক্স আকারে লিখবে। বাড়াও, যখন কেপি লিখছো থার্ড ব্র্যাকেটটা তুলে হবে পি, ব্র্যাকেটটা নিজের মতো করে। হয়ে গেছে? একটু এগিয়ে যাই। অসুবিধা নেই, যেটা তাড়াতাড়ি মুছে দিচ্ছি তার মানে জানবে ওই পড়াটা বারবার আসবে, ওই জন্য ঘাবড়াবে না। এইবার দেখো, যদি এরকম কোশ্চেনটা দিই, এখানে বলো, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ তুমি ঠিক বুঝেছো। বলো কেসি সমান কত হবে? c এর গাঢ়ত্ব টু দি পাওয়ার c, সি এর গাঢ়ত্ব টু দি পাওয়ার সি, c এর গাঢ়ত্ব টু দি পাওয়ার d বাই a এর গাঢ়ত্ব টু দি পাওয়ার। কোনো অসুবিধা হলো? কেপি কত হবে তাড়াতাড়ি বলো? p c টু দি পাওয়ার c, p বাই কত? p a টু দি পাওয়ার l, p b টু দি পাওয়ার l। কোনো অসুবিধা হচ্ছে? কেন না বুঝার মতো করে লিখছি বলো তো? মানে তুমি নিজে বুঝেছো কি না? যে বুঝবে না ও কি বলবো জানো তো, স্যার বোর্ডে ওটা কি লিখেছেন, তার মানে সে আমার কথায় পাত্তা দেয়নি তখন, ওই জন্য উলটপালট করে লিখছি। বুঝতে পারছো? এইবার দেখো, তাহলে আমরা এগুলো নিজে দেখতে পারবো। আমরা যদি এখন এরকম চলে যাই, একটা নতুন সমীকরণে চলে যাই। আমি এরকম লিখলাম এ এ, এবার আবার দেখো কার কার বোঝা হয়ে গেছে। আমি লিখলাম সি সি যোগ ডি ডি, লিখেছি। কে পি সমান কে বলতে পারবে বলো? p c টু দি পাওয়ার c, বাই p a টু দি পাওয়ার a আর p b টু দি পাওয়ার b। কার অসুবিধা হয়েছে? নিজেরা লেখো তো, বোর্ড না দেখে। নিজে যখন লেখে তখন বুঝতে পারে কত খেলা। খালি সমীকরণটা দেখে লিখবে, বাকিটা নিজের মতো করে লিখবে। ছোট হাতের স্মল লেটার পি লিখবে, স্মল লেটার শুধু কেপি, আর ডান দিকে লিখবে কেসি, কেসিটা নিজে লেখো। স্পিড বাড়বে। স্পিড লেখো, কেসি লিখে নাও। কয়টা জিনিস লিখেছো? একটা কেপি আর একটা কি কেসি। মাসের জন্য খাতা চেক করে নিবে মনে মনে। অন্যের ভুল ধরতে পারলে আর জীবন ভুল হবে না, কিন্তু মুখে আওয়াজ করবে না। লেখা হয়েছে সবারই? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই অবধি কারো কোনো সমস্যা কি? তাহলে হাজার হাজার বিক্রিয়া দিলে আর কারো কোনো সমস্যা হবে? ওই জন্য বইয়ের ওই কটা রিয়াকশন কটা পড়া নিয়ে কি আর সংসার চলবে?
এখন সব নিজে এখন বানাতে হবে, আর বইয়ের ওই চারটা পড়া সুন্দর করে লাভ নেই। এখন দেখো, আমি যদি বলি পিভি সমান কি হবে বলো তো, এনআরটি। তাহলে পি সমান কত, রাইট। এখন এন বাই ভি কথাটা মানে কি, ভি আয়তনে যদি এন সংখ্যক অণু থাকে তাহলে একক আয়তনে কতটি হবে, একক আয়তনে যে অণু থাকে তাকে বলা হয় গাঢ়ত্ব। কি বলা হয় ইংরেজিতে? আমরা বলবো কনসেন্ট্রেশন। কি বলবো? গাঢ়ত্বটাকে ফিজিক্সে বলা হয় ডেনসিটি, তাই না? আমরা খালি ব্যবহার করবো কনসেন্ট্রেশন। কি ব্যবহার করবো? তাহলে এই এন বাই ভিটাকে কনসেন্ট্রেশন লিখলে কি কোনো পাপ হবে? কনসেন্ট্রেশনকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করেছি না? তাহলে ইনটু কত হবে, আরটি। তাহলে পি এর সমান কত হবে, এ এর গাঢ়ত্ব ইনটু আরটি। তাহলে এবার বলো, ডাইরেক্ট বলো, পিবি সমান কত হবে, পিসি সমান কত হবে, এক্সিলেন্ট। পিডি সমান কত হবে, লেখানো তাড়াতাড়ি না, যেমন আমি লিখছি লিখে যাও, কোশ্চেন নিয়ে ভাববে না। এখন কোশ্চেন কখনো সময় ঠিক বলবো। হ্যাঁ, পিভি ইকুয়াল এনআরটি দিয়ে শুরু করবে। 1 2 3 4 5 6 6টা 6 সেকেন্ড লাগবে রিসিভ করা। হয়ে গেছে। এইবার দেখো, আচ্ছা আমি মুছে দিলাম, কার কার মুখস্থ আছে দেখবো। বোর্ড থেকে মুছা আছে, মন থেকে তো মুছা হয়নি। এবার দেখো, এই পিসি সমান কে বলতে পারবে না দেখে? সি এর গাঢ়ত্ব ইনটু টু দি পাওয়ার কত আছে, এটা কত হবে, ডি এর গাঢ়ত্ব ইনটু ডি টু দি পাওয়ার কত, ডি বাই এটা কত হবে বলো, এ এর গাঢ়ত্ব আর আরটি টু দি পাওয়ার ইনটু কত হবে, বি এর গাঢ়ত্ব ইনটু আরটি টু দি পাওয়ার কত, বি। তাহলে যখন মুছে দিয়েছিলাম একটু রাগ হয়েছিল না? আসলে আমি জানি যে তুমি বুঝে গেছো, ওই জন্য মুছে দিয়েছি। এইবার দেখো, আমি এই লেখাটা, এটা লেখা তোমরা নিজেরা দেখে লিখে ভুলে যাবে আবার। হ্যাঁ, এই যে এটা লেখো, তোমাদের একটু খাটাচ্ছি, মানে খেটে খেটে এমন অভ্যাস হয়ে যাবে, পরে খুব সহজ লাগবে। এই লাইনটা লেখা হয়েছে, তাহলে মানটা বসিয়ে দাও, পিসির মান, পিডির মান হয়ে যাওয়ার কথা। মানে বোর্ড দেখে লিখলে একটু টেনশন হবে, তুমি নিজে নিজে লেখো, কোনো টেনশন হবে না। পিসি মানে কি রে, সি এর গাঢ়ত্ব ইনটু আরটি টু দি পাওয়ার কি আছে, সি। তাহলে বোর্ড না লিখলেও হবে। হ্যাঁ, পাশের জনকে একটু হেল্প করবে, কারো একটু লেট হয়ে যায়। এবার এই লাইনটা মুছে দিলে কোনো অসুবিধা হবে কি না? আচ্ছা, আমি উপরে চলে যাচ্ছি, কেপি সমান, আমি এই লেখাটাকে এরকম স্টাইলে সাজাবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে সি এর গাঢ়ত্ব টু দি পাওয়ার সি হবে কি না, ইনটু দেখো তো, হলো ভাই, এটাকে লেখো এরকম স্টাইলে, ইনটু কত হবে, ক্লিয়ার হয়েছে, ইনটু আর টি টু দি পাওয়ার কত আছে দেখো তো, সি প্লাস ডি হবে না? পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তাহলে কি হবে, সি প্লাস ডি বাই আর টি টু দি পাওয়ার কত হবে, এক্সিলেন্ট। হবে কি? তাহলে আর টি এটার পর, তাহলে এই পাওয়ারটাতে এই পাওয়ারটা বিয়োগ হবে না? তাহলে আমরা একটা লাইন জাম্প করতেই পারি, কোনো অসুবিধা আছে? তাহলে লাইনটা জাম্প করে লিখছি, কি হবে বলো, আর মাইনাস, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দিই, তাহলে আর এর উপর করে নাও তোমরা। আমি ছোট করে লিখছি, তোমরা কিন্তু একটা বড় করে লিখবে। আমাদের এটা ছোট হাতের সি, ছোট হাতের ডি, ছোট হাতের এ, ছোট হাতের বি, খেয়াল করেছো? হ্যাঁ, অনেকে বড় হাতের করে দিবে কিন্তু পরীক্ষা হলে, ওটা ভুল হবে, তাই না? হ্যাঁ, এইবার দেখো, কেপি সমান কি হবে বলো তো, এটুকু মানে কোনটা বলো, গুড, কেসি। এটুকু মানে কি দেখছো তোমরা, না বলা পর্যন্ত আমি লিখতে পারছি, তাই না? লেখা যাবে না, ছাত্ররা যা বলবে টিচার তাহাই লিখবে। এইবার দেখো,
আর টি টু দি পাওয়ার সি প্লাস ডি মানে বিক্রিয়াজাত পদার্থের কি ছিল অনুসংখ্যা, আর এ প্লাস বি মানে কার অনুসংখ্যা রে বিক্রিয়া। তাহলে এদের পার্থক্যকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি, কি দিয়ে প্রকাশ করি? তাহলে ডেল। এখন কার পার্থক্য, তোমার না আমার? না, অনুসংখ্যার পার্থক্য। কার পার্থক্য? অনুসংখ্যা। অনুসংখ্যাকে এন দিয়ে প্রকাশ করি, কি দিয়ে প্রকাশ করি? এন। তাহলে এখানে কি লেখা উচিত বলো? নট ডেলেন। কি লেখা উচিত? এই ডেলেন কথাটার মানে আবার আমি ক্লিয়ার করছি। ডেলেন মানে হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের গ্যাসীয় অনুসংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থের গ্যাসীয় অনুসংখ্যা। তাহলে তোমরা একটা সূত্র পেয়ে গেলে, কি পেয়ে গেলে বলো তো? কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার কত? ডেলেন। দেখে নাও, হয়ে গেছে? এই ডেলেন কথাটার মানে লিখতে হবে। ডেলেন মানে হচ্ছে, এই ডেলেন লেখো, বিক্রিয়াজাত পদার্থের গ্যাসীয় অনুসংখ্যা মাইনাস কি হবে বলো তো? গুড, বিক্রিয়ক পদার্থের এই ডেলেনটা আমি ধরবো কিন্তু। ডেলেন মানে কি? বিক্রিয়াজাত পদার্থের গ্যাসীয়। গ্যাসীয় কথাটা কিন্তু ভালোভাবে বলবে, হাইলাইট করবে। কোনটাকে হাইলাইট করতে বলছি? গ্যাসীয়। বিক্রিয়াজাত পদার্থের গ্যাসীয় অনুসংখ্যা মাইনাস কি হবে? বিক্রিয়ক পদার্থের গ্যাসীয় অনুসংখ্যা। এটা নিয়ে এসেছি, খেয়াল করে তো ব্যবহারই করলাম। এখন দেখো তোমরা অনেক কষ্ট করলে, এবার সহজ করছি আমি জিনিসটাকে। যদি আমি একটা বিক্রিয়া লিখি, নাইট্রোজেন, কে বিক্রিয়াটা বলতে পারে বলো? পরপর মুখস্থ বলতে হবে। নাইট্রোজেন গ্যাস যোগ কি হবে? হ্যাঁ, এটা বিক্রিয়া মুখস্থ করে নেবে। কি উৎপন্ন হবে? পারবে না বলতে? পরীক্ষা থাকবে এই বিক্রিয়াটিকে কেপি কেসি আকারে প্রকাশ করো। তাহলে কেপি ফর্মুলা কি বলো? কেসি ইনটু আর ডেলেন। ডেলেন কথার মানে কি? পদার্থের গ্যাসীয় অনুসংখ্যা। দেখো গ্যাস আছে না, এর অনুসংখ্যা কয়টি? দুইটি। মাইনাস বিক্রিয়ক পদার্থের গ্যাসীয় অনুসংখ্যা। গ্যাস আছে 3, গ্যাস আছে 1। তাহলে কত হলো? 1 + 3 কত উত্তর হলো? -2। তাহলে কেপি সমান কি পেয়ে গেলাম বলতো? কেসি ইনটু আর টি টু দি পাওয়ার কত? -2 হয়ে গেল উত্তর। 2 নম্বর পাবে। কত সহজ না? তাহলে প্রথমে বিশাল করে খাটলে পরে অ্যান্সারগুলো খুব সহজ হয়ে যাবে। দেখো, নিম্নলিখিত বিক্রিয়াগুলির নিম্নর দন্তন্য বুঝে যাবে, মন ওগুলো পরে লিখবা। বিক্রিয়ার ব বুঝে যাবে, বাংলা ভাষা লিখতে সময় নষ্ট করবে না। নিম্নলিখিত গ্যাসীয় বিক্রিয়া, নিম্নলিখিত বিক্রিয়াগুলির কেপি কেসি সম্পর্ক লিখো। কেপি কেসি সম্পর্ক লিখো। বিক্রিয়াটা মুখস্থ লিখবে। হ্যাঁ, নাইট্রোজেন গ্যাস যোগ হাফ স্পিডলি। বিক্রিয়া মুখস্থ হয়নি কেন? বোর্ড দেখে লিখছো। নাইট্রোজেন গ্যাস যোগ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলে অ্যামোনিয়া গ্যাস। 3 সেকেন্ড যেন সময় লাগে, এর ঊর্ধ্বে না লাগে। পড়া পড়বে মিনিট আর সেকেন্ড দিয়ে, ঘন্টা দিয়ে কখনো পড়বে না। ঘন্টা দিয়ে পড়লে ঘন্টা হয়ে যাবে। ওই 1 ঘন্টা পড়ছি ওইরকম না। হয়ে গেছে? থ্যাংক ইউ। নতুন একটা দিচ্ছি, তাহলে বুঝতে পারবো কতটা হয়েছে। কে কে পারছে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা বুঝলে। নতুন একটা বিক্রিয়া দিচ্ছি, এবার নিজেরা বলবে। PCl5 গ্যাস উৎপন্ন করলো PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস। বলো কেপির ফর্মুলা বলো। কেপি সমান কি? আর কত? বলো ডেলেনের মান কত? ভেরি গুড, 2 - 1। তাহলে আমরা দেখাবো 1 + 1 - 1, রাইট? দেখো 1 + 1 - 1 হবে না? বিক্রিয়ক পদার্থ কত? একটা। এই যে গ্যাস আছে কিনা সেটা লক্ষ্য করে নিবে। আবার গ্যাস না থাকলে ধরবে না। গ্যাস না থাকলে ধরা যাবে কি? ধরবো না তো আমরা, কারণ ডেলেন মানে কি? বিক্রিয়াজাত পদার্থের গ্যাসীয় অনুসংখ্যা। গ্যাস থাকলে ধরবো না, ধরবো না। তাহলে কেপি সমান কত হলো বলো? বলছি 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 বলে দিয়েছি, গ্যাস থাকলে ধরবে, নাহলে ধরবে না। নো টেনশন, খালি শুড বি মেনশন গ্যাস আছে কিনা।
লেখা হয়েছে সবারে? লেখা হয়নি কেন? একটা লাইন কত সেকেন্ড লাগছে? 1 সেকেন্ড লাগার কথা। আচ্ছা, আমরা যদি অন্য বিক্রিয়া লিখি, হাইড্রোজেন গ্যাস যোগ I2 গ্যাস উৎপন্ন করলো 2HI গ্যাস, এটা নিজেরা করো। কেপিকেসি এটা নিজেরা করো। স্পিড বাড়াও। আচ্ছা, বোর্ড দেখে লিখতে না। হাইড্রোজেন আর আয়োডিন বোর্ড কেন দেখো? বলবে কত উত্তর হয়েছে? গুড। কেপি ইজ ইকুয়াল টু কেসি। কিরম করলে 8 টু দি পাওয়ার ডেলেন, ডেলেনের মান কত? 0। কিরম করলে 2 - 1 + 1 ইকুয়াল কত? 0। তাহলে কেপি ইজ কি হয়ে গেল? কেসি। তাহলে এখন পারবো না যে কোনো বিক্রিয়া দিলে আরেকটা বিক্রিয়া দিচ্ছি, লাস্ট বিক্রিয়া। বড় বিক্রিয়াটা কি হবে বলো, স্পিডলি বলো। গুড। প্লাস CO2 গ্যাস। করো তো কেপিকেসি। করো করো, কমপ্লিট করে দেখাও কেপিকেসি সম্পর্ক। হ্যাঁ, করে দেখাও। গুড। তাহলে ডেলএন কত হবে বলো? ডেলএন কত? কিরাম করলে? গ্যাস 1। এদিকে তো কেউ নেই, তাহলে আমাদের ফর্মুলা কি? কেপি ইকুয়াল কত? কেসি ইনটু আর টু দি পাওয়ার কত? 1। তাহলে কেপি সমান কত হলো? কেসি ইনটু আরটি না? খুব মজার ব্যাপার। একটা জিনিস আমি বলছি না, তোমরা হয়তো পারবে। এখানে কেপি বড় না কেসি বড়? দেখো, আমার বয়স এখন 36, তোমাদের বয়স হলাম 18। কত দিয়ে গুণ করতে হবে? তাহলে কারোর সঙ্গে গুণ থাকা মানে ও ছোট ছিল, তাই না? আর কারোর সঙ্গে ভাগ থাকা মানে বড় ছিল। তাহলে এখানে কার সঙ্গে গুণ আছে? কেসির সঙ্গে। তাহলে কেসি আসলে কি ছোট? তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি গ্রেটার দ্যান কি হবে? কেসি। বোঝা গেছে? কোশ্চেন লেখো। অনেকে বলছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তোমরাও তাড়াতাড়ি দৌড়াচ্ছে কিন্তু। হ্যাঁ, লেখো। একটি করে বিক্রিয়ার উদাহরণ দাও। একটি করে বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে 1 কেপি গ্রেটার দেন কেসি, 2 কেপি লেস দেন কেসি, 3 কেপি ইজ ইকুয়াল কেসি। এটা ঘরে করবে, ওই বিক্রিয়া লিখবে কোনটা কম বেশি হচ্ছে, তাই না? সবার হয়েছে কি? তাহলে আমরা যে কার কার সম্পর্ক নির্ণয় করলাম? কেপি কেসি। তোমরা একটা বিক্রিয়া লেখো, কোশ্চেন লেখো। যে কোনো একটি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো একটি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসির সম্পর্ক স্থাপন করো। এখানে নির্ণয় করো না, স্থাপন করো, মানে গোটাটাই লিখতে হবে। প্রত্যেকে নিজে নিজে উদাহরণ বানাবে। যেমন আমি একটা উদাহরণ বানাচ্ছি, আমার নাম হচ্ছে কি জানো কেউ? আমিনুর রহমান। তাহলে আমিনুর রহমান, AMI নূর রহমান, RAH, আর কিছু করে আর কিছু পাচ্ছি না। আচ্ছা, ই দিলাম, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি নির্ণয় করতে পারবো না, একদম গোটা ডিটেলস করবে। তাহলে প্রত্যেকে তোমরা বাড়িতে নিজের নিজের নাম অনুযায়ী বা নিজের ফ্রেন্ডস বা নিজের বাপ মা যার যেটা খুশি নাম অনুযায়ী একটা করে বিক্রিয়া লিখবে, আর কেপি কেসি সম্পর্ক করে নিয়ে আসবে এরপর দিন। লাস্ট ফর্মুলাটা কি আছে বলো? কেসি ইনটু কত? পারবে তো করতে? এটা ঘরের কাজ থাকলো। এইবার আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়। তোমার যদি এরকম একটা বিক্রিয়া দিই, কে কে পারে দেখা যাক এবার? কতক্ষণ? হ্যাঁ, সিসি যোগ ডিটি লিখলাম। হ্যাঁ, তাড়াতাড়ি একটু বলবে। আচ্ছা, কেপি সমান কত হবে বলো? পিসিসি ইনটু বাই কত? ইনটু টিবিবি। ক্লিয়ার হয়েছে? কে এক্স ইকুয়াল কে বলতে পারবে? প্রথমের দিকে তাড়াতাড়ি মুছে দিচ্ছিলাম না, মনে মনে রাগ উঠছিল। ব্যাপারটা ওইরকম না। কেমিস্ট্রি হচ্ছে ঠান্ডার দিনে গাড়ি স্টার্ট করা। প্রথমে একটা স্টার্ট করতে কষ্ট হবে,
তারপর স্টার্ট হয়ে গেলে কি চলতে থাকে। ওই জন্য প্রথমের দিকে মনে হচ্ছিল স্যার কেন মুছে দিচ্ছে, আমি তো লেখা হয়নি। তোমার লেখার দরকারই নেই, কারণ গাড়ি স্টার্ট হয়ে গেছে, তুমি নিজেই পারবে। গল্পটা করলাম ভুলানোর জন্য, এবার কে কে পারে দেখো। গ্যাস চ্যাপ্টার পড়া হয়েছে না? আংশিক চাপ সমান কি জানা আছে? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। লেখা সবাই বাংলায়, এই দুটো আগে লেখা তো দেখি। তোমাদের বইতে গেলাম না, এরপর দিন দাগিয়ে দেবো, ঠিক আছে? এই তোমাদের জিন্নাস স্যার দাঁড়িয়ে আছে, ছেড়ে দিচ্ছি আজকে তাহলে।